আনিকা রাজশাহী চলে যাবার প্রথম 2 মাসের মধ্যে কেউ কারোর সাথে কথা বলেনি। ততদিনে অবশ্য তাদের পরস্পরের উপরে খুব অনেকটা কমে গেছে। বাহ্যিক দূরত্ব কখনো কখনো দুটো মনকে কাছাকাছি নিয়ে আসে, টান বাড়ে, তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় কাছে যাবার। ওদের তেমনটাই হচ্ছিল, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না দুইজনেরই টনটনে ইগো মহাশয়ের কারণে। দুইজনেই মনে মনে উতলা হয়েছিল কবে অপর পক্ষ থেকে প্রথম তার দিকে পা ফেলবে, কিন্তু নিজে থেকে এগিয়ে যাবার কথা চিন্তায়ও আনতে পারছে না। দোষ যার সে বলুক। এমন ভাবখানা দুই প্রান্তেই। আমি যাব না, কিন্তু সে এলে ফেরাবো না। এভাবে আরও মাসখানেক গড়ায়, সেই টান অবশ্য আরও বাড়ে। এর মধ্যে নিলয় দেখতে পায় প্রতিদিন আনিকার ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করা হচ্ছে। মেয়েটার মধ্যে এত ঘন ঘন ছবি পোস্ট করার প্রতি ভারী অনীহায় নিলয় দেখে এসেছিল এতকাল। হঠাৎ এমন প্রতিদিন ছবি দেওয়ার পেছনের কারণ যে নিলয় নিজেই, সেটা সে অনুমান করে নিল। প্রতিদিন সে অন্তত একবার করে আনিকার প্রোফাইলে ঢু মেরে আসত। কখনো টানা 3-4 দিন যদি ছবি না পোস্ট হতো, নিলয় অস্থির বোধ করত। মনে হতো সামান্য যেটুকু সুতো আছে সেটুকুও যেন কেটে যাচ্ছে। একসময় নিলয়ের প্রথম হার মানল। প্রথমে নিজের অফিসে গেল। ওর কিছু ছুটি পাওনাই ছিল, আনিকার ছুটি নেবার ব্যাপার আছে, আরও আনুষঙ্গিক কিছু কাজ আছে। একটা ট্রাভেল এজেন্সির সাথে কথাও বলল। সামনে নিলয় 1 সপ্তাহের ছুটি নেবে, সে অনুযায়ী সুবিধাজনক সময় বের করতে হবে। এরপর ছুটল রাজশাহী, সোজা চলে এলো আনিকার অফিসে। আনিকা একটা জরুরি কাজ করছিল, শুনল ওর সাথে একজন দেখা করতে চায়। আনিকার বাবা মা 2বার এসেছিলেন, কিন্তু তার অফিসে আসবেন না। এছাড়া কে হতে পারে ভেবে সে দেখল নিলয়কে। তুমি কেন এসেছো? আনিকার গলায় একরাশ অভিমান। ভাবলাম বিয়ে করলাম, কিন্তু এতদিনেও হানিমুনটা বাকি রয়ে গেছে। আমার এই অফিস রুরাল এরিয়ার সুবিধা বঞ্চিত মহিলাদের ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করে, হানিমুন সার্ভিস নেই। সুবিধাবঞ্চিত অসহায় পুরুষদের নিয়ে কোনো সুবিধা নেই। না, তাই কথা না বাড়িয়ে চলে যাও। কিন্তু এই অফিসে তো আমার বউ আছে, বউকে ছাড়া তো আর হানিমুন হয় না। এমন দেবদাস মার্কার চেহারা করে এলে বউ পটানো যায় না। নিলয় এই কয়েকদিনে যেন কিছুটা রোগা হয়েছে। চোখের নিচে কিঞ্চিত কালচে ছাপ, নিশ্চয়ই অনিয়ম করে, তাই কিছুটা কড়া সুরে বলল আনিকা। টম ক্রুজের মতো চেহারা করার দরকার ছিল বুঝি? আনিকা উত্তর দেয় না। নিলয় আনিকাকে ভালো মতো পর্যবেক্ষণ করে বলল, তোমার গায়ের এই জামার রং কি? পেঁয়াজের খোসার মতো রং। রং জেনে কি করবে? এই রঙের একটা শাড়ি পরেছিল কয়েকদিন আগে, তোমাকে ভীষণ মানায় রংটা। তুমি কোথায় দেখলে? তোমার ইনস্টাগ্রামে। আর 3 দিন আগে সবুজ রঙের একটা শাড়ি পরেছিলে, ওইটাতেও। 1 মিনিট, তুমি কি আমার অ্যাকাউন্ট স্টক করো? এমনভাবে রেগে যাওয়ার মতো কি আছে? অন্য নারীটা তো করে নেই, স্টক করলে নিজের বইয়েরটাই করেছে। এতদিন মনে ছিল না বউ আছে? ওরা কথা বলছিল ভীষণ আস্তে আস্তে, ধীর স্বরে। এবার গলা আরেক ডিগ্রি নামিয়ে নিলয় বলল, আনিকা সরি, তোমাকে তখন ওভাবে বলাটা আমার উচিত হয়নি। আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে বলে আপত্তি করেছিলাম, কিন্তু গুছিয়ে বলতে পারিনি। আনিকার রাগ অবশ্য সাথে সাথে পড়ল না। আরও একটা দিন নিলয়কে কাঠখড় পোড়াতে হলো। এরপর ওদের সম্পর্কের কালো মেঘ বরফ গলে বৃষ্টি হয়ে ঝরে পড়ল। তার সপ্তাহ 3 পরেই ওরা হানিমুনে চলে গিয়েছিল নেপালেই। ফিরে এসে আবারও রাজশাহীতে চলে গেছে আনিকা, কিন্তু পরবর্তী 6 মাস ওরা আসা যাওয়া করেছে। বিয়ের প্রথম বছরটা ওদের মন্দ ভালো মিলিয়েই চলে গেল। ইরার প্রাণপণ পরিশ্রম সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি। প্রথম দিকে ভীষণ ভেঙে পড়েছিল, যতটা না নিজের স্বপ্নের জন্য, তার চেয়ে বেশি সাফিনের সাথে দূরত্বের আশঙ্কায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছিল, গত 8 মাস সেখানেই আছে। মরিয়ম মেয়েকে সান্ত্বনা দিচ্ছিলেন। দেখ, একটা ভালো সাবজেক্ট তো পাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি তো কি হয়েছে? মাকে সে আসল কারণটা বলতে পারবে না এখনই। নীরার পরিস্থিতি দেখে সে ভয় পেয়েছে। ওর মা বাবা যদি সাফিনের সাথে ওর সম্পর্ক কখনো মেনে না নেন, সবার চোখ থেকে লুকালেও সে ইলার চোখে ধোকা দিতে পারল না। আপু, তুই কিছুদিন আগেও বলতি বাড়ির বাইরে যাবি না, এখানকার কলেজেই ভর্তি হবি। এখন এমন হাপিত্তিস করছিস কেন? আগেও তো পড়াশোনা করতাম না, পরিশ্রম করেছি, ফল না পেলে খারাপ লাগবে না? সে তো লাগবেই,
কিন্তু আমার মনে হচ্ছে ভার্সিটির চাইতে ভার্সিটির স্পেশাল কারোর জন্য তোমার বেশি টান। বলেই ইলা বইতে মুখ গুজল। ইরার অগ্নি দৃষ্টি নিভে এসে সেখানে জায়গা করে নিয়েছিল বিস্ময়। ইলাকে কষে একটা চড় মারার প্রবল ইচ্ছে রোধ করলো। এরকম বিচ্ছু একটা মেয়ে। শোকতপ্ত ইরা চট্টগ্রামে ভর্তি হলো। বাড়ির বাইরে প্রথম যাওয়া, সবার জন্য প্রথম দিকে মন কেমন করতো। শাফিন মাসে 2-3 বার এখানে যাতায়াত করতে থাকলো। ওদের সম্পর্ক তখন অনেকটা লং ডিস্ট্যান্স রিলেশনশিপের মতো। শাফিনের ফটোগ্রাফি চলছে সমান তালে। সেই শখের পাশাপাশি প্রফেশনাল ফটোগ্রাফি শুরু করেছে। এখন ইরা মানিয়ে নিয়েছে নতুন বন্ধুমহল নিয়ে, আর শাফিনের সাথে ফোনে কথা বলে সময় দিব্যি কেটে যাচ্ছে। শাফিনের তোলা প্রথম ছবিটা, যেটা দিয়ে ওদের পরিচয়, সেই ছবিটা সে প্রায় দেখে। এই ছবিটা এত অপূর্ব এসেছে না, শুধু এই ছবির জন্য ছেলেটাকে একজন ভালো ফটোগ্রাফার হিসেবে স্বীকৃতি দিয়েছে। সবার জীবন এগিয়ে গেলেও আফনান যে এক জায়গায় থেমে আছে। সে মনিরের স্ত্রীকে ওর এক বন্ধুর কিন্ডারগার্টেন স্কুলে বাচ্চাদের পড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। মেয়েটা ইন্টারমিডিয়েট পাশ করে ডিগ্রিতে ভর্তি হয়েছিল, কিন্তু পরে আর পড়াশোনা সেভাবে এগোয়নি। মনিরের মেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছে। রবিনও সাহায্য করে সব সময়। আফনান একটা অফিসিয়াল কাজে ঢাকা এসেছে, তাতেই রোমেল খুব করে ধরেছে ওর বিবাহ বার্ষিকীতে যেন আফনান অবশ্যই থাকে। তাই গিফট কিনতে এসেছে শপিং মলে। অকস্মাৎ চোখ আটকে গেল সামনে। বহুদিন পরে নীরাকে চোখের সামনে দেখল আফনান। এভাবে যে দেখা হয়ে যাবে সে ভাবতেও পারেনি। কিছুটা যেন পরিবর্তন এসেছে মেয়েটার মধ্যে। তবে ওর অতল চোখ এখনও একই আছে। সে চোখের দৃষ্টি সীমায় যদিও তখনও আফনান পড়েনি, হৃদয় বহুদিন পরে যেন প্রবল ঢেউ উত্তাল পাতাল খেলে গেল। যখনই ডাকার জন্য প্রস্তুতি নিচ্ছিল মনে মনে, তখনই আফনানের দৃষ্টিসীমার মধ্যে আরেকজন প্রবেশ করল। সাইমন। বুকের গহীনে ভীষণ গোপনে যে ঢেউ ভাঙছিল তা একেবারে গোপনেই থিতিয়ে গেল, শান্ত হয়ে রূপ নিল হাহাকারে। তবে কি নীরা নতুন জীবন শুরু করেছে? নিলয়কে কখনো সে নীরার কথা জিজ্ঞেস করেনি। ঝলমলে আলো নিমেষেই যেন বিরক্ত লাগলো ওর। প্রাণপণে প্রগাঢ় অন্ধকারে নিজেকে লুকিয়ে ফেলতে ইচ্ছে হলো ওর। নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা চরমভাবে ব্যর্থ হলো আফনানের। আরে আফনান ভাই, আমার বাসার চাঁদ দেখার সৌভাগ্য হলো আমার। নীরার গলায় মেকি উচ্ছ্বাসে কটাক্ষের বিষ মাখা। আফনানের পা থেমে গেল। কেমন আছিস নীরা? আফনানের গলায় মৃদু কম্পন। খুব ভালো আছি। এখানে কেন এসেছো? বিয়ে করেছো নাকি গার্লফ্রেন্ডের জন্য গিফট? তোকে দেখে ভালো লাগলো। কটাক্ষ এড়িয়ে বলল আফনান। ডাহা মিথ্যা কথা, তোমাকে মানায় না। আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ? আবারও যদি তোমার ঘাড়ে চাপতে চায়? ভয় নেই, তেমন কিছু হবে না। আমি এতটাও হ্যাংলা নই। নীরা ভীষণ শক্ত মনের মেয়ে, আফনান সেটা জানে। তবে আজ এই মেয়ে সমস্ত জেনে বুঝে হাসি মুখে মর্টার সেল বিধিয়ে দিচ্ছে আফনানের হৃৎপিণ্ডে। হাসি মুখে একজন হৃদয় হন্তাত্তর যেন দাঁড়িয়ে রয়েছে আফনানের সামনে। তোকে আমি হ্যাংলা ভাববো? এত বড় নির্বোধ আমি নই। ততক্ষণে সাইমন এগিয়ে এসেছে। কুশল বিনিময় হলো দুজনের। এই মুহূর্তে আফনানের ইচ্ছে করছিল পৃথিবীর বুক থেকে এই প্রিভিলেজ ছেলেটাকে নিশ্চিহ্ন করে দিতে। নিষ্ফল অক্ষম ইচ্ছেতে সে নিজেই এফোর ওফর হয়ে যাচ্ছিল। তোমার নিশ্চয়ই অনেক তাড়া আফনান ভাই, তোমার দেরি করিয়ে দিলাম। আসি, চলো সাইমন, আমাদের অনেক কেনাকাটা বাকি। আফনানের ভীষণ ইচ্ছে করছিল বলতে, আর কিছুক্ষণ থাক না নীরা, তোর সাথে একটু গল্প করি। কিন্তু বলা হয় না। নীরা হাসি মুখে পা বাড়িয়ে চলে যাচ্ছে সাইমনের সাথে। দুইজনেই চোখেই যেন সুখ উতলে পড়ছে। চলো সাইমন, আমাদেরও অনেক কেনাকাটা বাকি। কথাটা ওর মস্তিষ্কে বারংবার আলোড়ন তুলছে। কষ্টের বুদবুদ শব্দে ওর শ্রবণেন্দ্রিয় যেন বিকল হয়ে যাচ্ছে। টলমল পায়ে আফনান বাইরে চলে এলো। একবার কিছু একটা পায়ের সাথে লেগে শক্ত হোঁচট খেলো। সে তখন যেন পৃথিবীতে নেই। পৃথিবীর সব চাইতে বিধ্বংসী বিষ যেন ওর সমস্ত পরিপাকতন্ত্রকে গ্রাস করছে ক্রমশ। তীব্র নীল নীল যন্ত্রণায় সমস্তটা ছেয়ে গেল আফনানের। মনে হলো সমস্তটাই বৃথা ওর। এরা শুয়ে শুয়ে ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করছিল। হঠাৎ শাফিনের পেজ থেকে একটা ছবি এলো সামনে। ভীষণ সুন্দরী এই মেয়েটার ছবি সে তুলেছে। অকারণ এক ঈর্ষা ভর করলো ইরার মধ্যে। সাথে সাথে শাফিনকে কল দিল। ইরা, আমি তোমাকে 10টা মিনিট পরে কল করি।
10 বছর পরেও আর দরকার নাই। বলে কল কাটলো ইরা। হতভম্ব শাফিন সাথে সাথে কল ব্যাক করলো। ইরা রিসিভ করলো না, শুধু একটা মেসেজ লিখলো। যাদের ছবি তোলো তাদের সাথে থাকো। শাফিন বারবার কল দিতে থাকলো, কিন্তু ব্যর্থ হলো। এরপর সেও লিখলো, ইরা, ওদের ছবি তুলি কারণ তারা আমাকে পে করে, তাদের জন্য আমার সাথে রেগে থাকবে? হত সুন্দরী মেয়েদের ছবি তুলতে তুলতে তোমার মন ঘুরে যাবে আমার দিক থেকে। তোমার সাথে আমার আত্মিক সম্পর্ক, সেটা এত ঠুনকো নয়। তবুও মানুষের মন কখন কোন দিকে যায়। ইরা, আমার কাছে সৌন্দর্যের পারসেপশন আলাদা। আমার চোখে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, কারণ তোমার হৃদয় স্পর্শ করতে পারি। ওদেরকে কখনো আমি পড়াতে যাই না। এবার ইরা খানিকটা শান্ত হলো। শাফিন আবার লিখলো, মাথা ঠান্ডা হয়েছে? কিছুটা। এজন্যই বাচ্চা মেয়ের সাথে প্রেম করতে নেই। নিজে যেন প্রস্তর যুগের মানুষ। শাফিন শব্দ করে হেসে ভয়েস মেসেজ দিল। এবার উত্তরে ইরা লিখলো, আগামী 2 দিন তোমার সাথে আমার কথা বন্ধ। তোমার শাস্তি এটা। আমি কি করলাম? বাচ্চা মেয়ে বলবে, আবার তার সাথে প্রেমও করবে, তা তো হবে না। আরে আমি তো মজা করছি বোকা। বলেই ফোন বন্ধ করলো ইরা। একটু আগে ভীষণ রাগ হচ্ছিল, সেটা এখন নেই। 2 দিন তো বড় গলা করে বলল সে নিজে থাকতে পারবে তো। নীরা, চলো রেস্টুরেন্টে বসি। সেই 11টায় বেরিয়েছো, এখন 3:30 বাজে, খেয়ে নেই। সাইমনের দিকে ঘুরে নীরা বলল, আমার খেতে ইচ্ছা করছে না। তুমি নিজে কষ্ট পাবে, তবু ওর সাথে এভাবে কথা বললে কেন? ওর কষ্টের প্রতি ভয়াবহ অবসেশন আছে। গোলাপ দিতে চাইলে কাঁটাই নেবে। আমি চিনি আপনাকে। তবু আমাকে দেখে হয়তো ভুল ভাবছে। বাবু, কে কি ভাবছে তার দায় আমার নয়। ওরা রেস্টুরেন্টে এসে বসলো। তুমি তো আমাকে ফিরিয়ে দিয়েছো, আপনার সাথে সামনে এগোবে না? না। কেন? সাইমন, আমি একেবারে অল্প বয়স থেকে আপনাকে পছন্দ করি। একবার কষ্ট পেয়ে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু অনুভূতি মিলিয়ে যায়নি। এই যে লম্বা সময় ধরে ভালোবাসা, অভিমান, অনুযোগ সব শুধু একজনকে কেন্দ্র করেই ঘুরছে। তাই আমার পক্ষে অন্য কাউকে গ্রহণ করা সম্ভব নয়। স্বার্থপরের মতন অন্য একজন মানুষকে আমি বঞ্চিত করতে বা ঠকাতে পারবো না। তাই তোমাকে ফিরিয়ে দিয়েছি। তবুও আপনাকে আমি গ্রহণ করার জন্য প্রস্তুত নই। সেটাই জানতে চাইছি নীরা, এত ভালোবাসেও কেন দূরে থাকবে? সেও তো তোমাকে ভালোবাসে। নীরা ম্লান হেসে বলল, আপনার গোটা দুনিয়া কি ভাবে সেটা চিন্তা করছে। আমাকে ফিরিয়ে দেওয়ার আগে সে আমার জন্য নাকি ভেবেছে, অথচ আমাকেই বুঝতে চায়নি। একবারও আমার চাওয়াকে, আমার অনুভূতিকে সে গুরুত্ব দেয়নি। বিয়েটা দ্বিপাক্ষিক বিষয়, তাই একা নিজের মতন করে একটা সিদ্ধান্ত নিতে সে পারে না। আমার ইচ্ছেকে পায়ে তোলে আমাকে অপমান করার সুযোগ আমি আরেকবার ওকে দেব না। ওর এই অতিরিক্ত মহানুভবতা আমার পছন্দ নয়। যদি সেটাই নিজের ইচ্ছের মৃত্যু হয়, ও নিজের মনের সাথে প্রতারণা করছেন। থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা প্রসঙ্গ পাল্টে বলল, তুমি এখন তোমার বিয়েতে ফোকাস করো, এইসব নিয়ে না ভাবলেও চলবে। আফনানদের বাসা থেকে ফিরে নীরা কিছুদিন গুম হয়েছিল। নিজেকে অপমানিত, অবহেলিত বলে মনে হচ্ছিল। তখন সাইমনের আনাগোনাই বাড়িতে আবার শুরু হয়েছিল। ছুটির দিন এসে নীরার বাড়িতে এসে দেখা করে যেত। রোগিয়ার সাথে গল্প করত, ইলার সাথেও, মইনুল সাহেবের সাথেও খানিকটা সখ্যতা গড়ে উঠেছিল। কিন্তু নীরা ওর সামনে যেত না। বকুল ফুপু তখন এই বাড়িতে এসে থাকা শুরু করেন। নীরাকে এটা সেটা বোঝান। নীরা আফনানের উপরে রাগে ক্ষোভে বকুল ফুপুর কাছে সম্মতি দিয়ে ফেলে যে সে সাইমনকে নিয়ে আগে ভেবে দেখবে। ওই ঘটনার মাসখানেক পরে একদিন রোকিয়া এসে বললেন, আজ সাইমন আসবে, ওর সাথে একটা কথা বলিস ভালো করে। নীরা উত্তর দেয়নি। ওর এই মৌনতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে তিনি তোড়জোড় শুরু করেন। একটা শাড়ি এনে নীরাকে দিয়ে বলেন, এই শাড়িটা পরিস। তিনি শাড়ি রেখে চলে গেলে নীরা ওটার দিকে আলোকপাত করে থমকে গিয়েছিল ক্ষণকালের জন্য। এটা সেই শাড়ি যেটা সে প্রথমবার আফনানের জন্য গায়ে জড়িয়েছিল। শাড়ি হাতে ছুঁয়ে ছুঁয়ে সে দেখেছিল, একসময় বুকে জড়িয়ে কেঁদে ফেলল। ওর চোখে ভেসে উঠেছিল সেই প্রত্যাখ্যানের দিনটা। আনাড়ি হাতে শাড়িটা পরেছিল সে, কিন্তু মনে ছিল এক পৃথিবীর স্বপ্ন। চোখে এলোমেলো কাজল দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছিল, আর কপালে ছোট্ট একটা কালো টিপ। নিজেকে বারবার আয়নায় দেখেছিল সেদিন ঘুরিয়ে ফিরিয়ে। অতটা উদ্গ্রীব হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখেছিল সে।
বুকে আটলান্টিকের উত্তাল উদ্দামতা খেলে যাচ্ছিল। দুরু দুরু বুকে যখন বাইরে এসেছিল, দমকা বাতাস ওর চুলের ঢেউ খেলছিল। একরাশ ভয়ের স্রোত আছড়ে পড়েছিল নীরার সমস্ত হৃদয়ে। দৃষ্টিসীমায় যখন আফনানকে সে দেখতে পাচ্ছিল, তখন নীরার হৃৎপিণ্ডে দামামা বাজছিল। একবার মনে হয়েছিল না থাক, সে কিছুতেই বলতে পারবে না। কিন্তু নিলয় আর তার অন্য বন্ধুরা আড্ডায় নিজেদের প্রেমের গল্প, কোনো মেয়েকে ভালো লাগলো তার গল্পে মাতত। তখন ওর ভারী ভয় করত, আফনান যদি ওরকম করে কাউকে পছন্দ করে ফেলে।